হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাচ্ছি সে গল্পটা অনেক অনেক মজাদার হতে চলেছে। তো চলো গল্পটা শোনা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে একজন গার্মেন্টস কর্মী। আমার নাম হচ্ছে শর্মিলা। তো আমি একদিন রাত 12টা পর্যন্ত ডিউটি করি। আমার বাসা থেকে গার্মেন্টসটা অনেক দূরে। তো সিএনজিতে আসলে 300-400 টাকা লাগে। বাসে ঝুলে মুলে গেলে হয়তো 80 টাকার মতো খরচ হয়। বাসে 80 টাকা রাস্তা মানে সিএনজি বা মোটরসাইকেলে অনেক টাকা লাগে। তোমরা এটা সবাই জেনে থাকো। আমার বাস্তব জীবন থেকেই সেই গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে বা অনেক সতর্কবাণীও পাবে। চলো শুরু করা যাক। মাসের হিসাব করা পয়সা, গার্মেন্টসে কত টাকাই বা বেতন, তা দিয়ে একটা সংসার চালানো, ঘর ভাড়া দিয়ে শহরের বাড়িতে থাকা, সে অনেক টাফ ব্যাপার। মাসে 2-4 দিন গোস মাছও খাওয়া যায় না, খুব টাফ হয়ে যায়। এরকম লাইফ লিড করি আমরা গার্মেন্টস কর্মীরা। তারপরও ভুল ভবিষ্যতের জন্য 2-4 টাকা ব্যাগের চিপায় রাখতেই হয়। কখন না জানি গাড়ি না পাই, কখন যে রাত হয়ে যায়, বাসায় কিভাবে পৌঁছাবো, এরকম একটা চিন্তাধারা থাকে। তো যাক, এরকমই এক আধার রাত আমার জীবনেও এসেছে। বারটা ছিল বুধবার। টানা 2 দিন নাইট চলছিল। বুধবারে কাজ শেষ করে, প্রচণ্ড কাজের চাপ, বুধবারে কাজ শেষ করলাম রাত 2টায়। তারপরে বাড়ি পর্যন্ত আসতে পেরেছিলাম। আসার পর খুব কষ্ট করে এসেছি। ওদিন বাস পেয়েছিলাম, কিন্তু বৃহস্পতিবারে রাত 2টা পর্যন্ত ডিউটি করে বাস আর পাইনি। কাছে তেমন কোনো টাকাও নেই। ব্যাগের একটা কোণায় 200 টাকা অনেক দিন যাবতেই রেখে দিয়েছি। ওই যে বললাম, বিপদ আপদের জন্য ব্যাগের কোণাকাঞ্চে 200 টাকা রেখে দিই, 200-300 টাকা, কখন কোন বিপদ এসে দাঁড়ায়। তারপরও অনেক সময় দাঁড়িয়ে থাকলাম। আমাদের লাইনে কাজের চাপ বেশি থাকায়, শিপমেন্ট থাকায় আসলে লাইনে উড়াধুরা ডিউটি চলছিল, এজন্য ছুটি দিচ্ছিল না। যাই হোক, বাসের জন্য অনেকক্ষণ সময় অপেক্ষা করলাম। সঙ্গীরা কেউই নাই সাথে। হাতে গোনা কিছু মানুষ নাইট শিফটে কাজ করছি। শুক্রবার বন্ধ পেয়েছি। এখন বাড়ি যাব। টানা দুই দিন ডিউটি করলাম। বাড়ি যেয়ে একটু ঘুমাবো, শুক্রবারের দিন আছে, এরকম নিয়ত মনের ভিতর। যাক, লেট হলে হোক, দেখি বাসের অপেক্ষা করি। অনেক সময় অপেক্ষা করে না পেরে সিএনজিওয়ালাকে বললাম, ভাই যাবেন অমুক জায়গায়? বললো হ্যাঁ যাব, 400 টাকা লাগবে। বললাম আচ্ছা ঠিক আছে। 200 টাকা দিলে হবে না? বললো না না, 200 টাকায় কি আর তেল খরচা ওঠে? কি বলেন আপনি? বললাম না, আমরা তো গার্মেন্টস কর্মী, আমাদের কাছে আর অত টাকা পয়সাই বা কোথায় থাকে। বললো আসলে এই কথা বললে তো আর মানে আমার তেল খরচা হবে না। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বলে অনেকটা সময় আরও দাঁড়িয়ে থাকলাম। থাকার পর দেখলাম না, কোনো বাসই আসে না। বাস যখন না আসে, দেখলাম যে অনেক মোটরসাইকেল ফাঁকে 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 দাঁড়িয়ে আছে, ফাঁকা ফাঁকা হয়ে। তো একটা ছেলে এসে বলল যে কোথায় যাবেন আপনি? আমি বললাম অমুক জায়গায় যাব। বলল 400 টাকা লাগবে। আমার কাছে টাকা আছে 200। আমি বললাম আমার কাছে অত টাকা নেই, আমার কাছে 200 টাকা আছে। রাত অনেক ভারী হয়ে যাচ্ছে, প্রায় 3:30 বাজতে চললো। আপনি কি আমাকে 200 টাকায় নিয়ে যাবেন? আপনার ভাড়া না হোক, তেল খরচাটা তো হবে মোটর সাইকেলে, তাই না? উনি বলল ঠিক আছে, উঠে বসেন। ওনার হেলমেটটা আমাকে দিল। ওনার কাছে 2টা হেলমেট ছিল, যেহেতু উনি রাইড মারতেন। 2টা হেলমেট ছিল আমাকে দিতেই আমি আর তখন থেকে সেই ঘড়ির টাইম পর্যন্ত আর কিছুই বলতে পারি না। উনি আমাকে আমার জায়গায় পৌঁছে না দিয়ে আমাদের এলাকা থেকে অনেক 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 দূরে নিয়ে গেছে, মানে অন্য আরেকটা জেলায় নিয়ে গেছে আমাকে। নিয়ে যেয়ে সে আমাকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেই জঙ্গলের মধ্যেই এমন অন্ধকার ছিল যে সে আমার সব কিছু লুটে আস্তে আস্তে আমার কাপড় চোপড় সব কিছু ছেড়ে নিয়ে খুলেছে। আমাকে আসলে ওই হেলমেটে এমন কোনো মেডিসিন ছিল যে আমি এগুলা কিছুই বলতে পারি না। আমি এগুলা জ্ঞান ফেরার পরে বলেছি।
তো আমার জ্ঞান যখন হয়েছে তখন আমি ওনাকে আমার খুবই কাছে পেয়েছি, অন্তরঙ্গ অবস্থায় পেয়েছি। পাওয়ার পরে আমি অনেক জোরে চিৎকার দিয়ে উঠলাম। ওঠার পর বলল, এই চুপ, এখানে যদি কোনো চেঁচামেচি করো তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি বললাম, আপনি একজন রাইটার, রাইট মারেন, এটা আপনার রুটি রুজি, আপনি কি করে একজন সামান্য গার্মেন্টস কর্মী এমন একটা মেয়ের ইজ্জত, মান সম্মান সব শেষ করে দিলেন? আপনার ঘরে কি মা বোন নাই? উনি মুখটা চেপে ধরে আমাকে বলে, আর একবার করবো, চলো। আমি কষিয়ে একটা থাপ্পড় বসাই দিই গালে। দেওয়ার পর ও জোর করে মুখটা চেপে ওড়না দিয়ে বেঁধে ওখানেই আরও হায়নার মতো করে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। পড়ে ওর করা ও ইচ্ছা মতো করে নিল। তারপরে আমাকে বলল, নাও রেডি হও, তোমাকে মেন রোডে ছেড়ে দেই। আমি ওর হাতে পায়ে রিকোয়েস্ট করে বললাম, প্লিজ, তুমি তো আমার সব কিছু শেষ করে দিয়েছো, আমাকে জাস্ট আমার লোকেশন পর্যন্ত পৌঁছায় দাও। আমাকে বলল, হ্যাঁ, একটা শর্তে দিতে পারি। বললাম, তোমার সব শর্ত মানতে আমি রাজি। বলল, আমার বাইক নাম্বার দিয়ে আর কোনো রকম কোনো আইনি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তাহলে আমি তোমাকে এই হেল্পটা করতে পারি। ও আমাকে দিয়ে অনেক কিরা কসম কাটাচ্ছে। এখন আমার যান বাঁচানো ফরজ ছিল, মান সম্মান তো হারিয়েছি, ইজ্জত তো শেষই হয়ে গেল। বললাম, ঠিক আছে, আমি এই কথা কাউকে বলবো না। ও আমাকে অনেক ভয়ভীতি দেখিয়েছে, কিন্তু ওকে বলেছি আমি কাউকে কিছুই বলবো না। বিনা দোষে বিনা অপরাধে আমি সব কিছু হারাইছি, কী করে না কাউকে আমি বলতাম। আমি বাইকের নাম্বারটা দেখেছি, দেখে ওকে সায় দিয়ে ওর মতে মত মিলে ওর তালে তাল মিলে আমি বাড়ি পর্যন্ত এসেছি। আয়শা ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। ততক্ষণে ভোর হয়ে গেছে। আমি ওখান থেকেই থানায় গিয়েছি। থানায় যেয়ে ওর বাইক নাম্বারটার উপরে মামলা করেছি, ও অভিযোগ করেছি। তারা ওই দিনের মধ্যেই তাকে ধরেছে, আমাকে মেডিকেল করিয়েছে। হ্যাঁ, সব কিছুই ঠিক ছিল। তারপরে ওকে 30 বছরের সাজা দিয়ে দিয়েছে। আমি এটা কখনোই করতাম না। ও মানে কতটা বিশ্বাস থাকলে একটা যাত্রী মানুষের বাইকে ওঠে বা একটা সিএনজিতে ওঠে, আর তারাই যদি এরকম করে তাহলে নিজেদের সুরক্ষা কোথায়? এই জন্যই আমি এটা করেছি। ওকে আমি 30 বছরের সাজা দিতে পেরেছি, কিন্তু আমার সাজা অনুযায়ী ওর মৃত্যুর দণ্ড হওয়া উচিত ছিল, কারণ এদের মতো কুলাঙ্গারদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। যাই হোক, এই গল্পটা সম্পূর্ণ সতর্কতামূলক আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা অবশ্যই যারা মেয়েরা আসো বা ছেলেরাও আসো, ছেলেরা তো বেশি ওঠো এইসব মোটরসাইকেলে শর্টকাট রাস্তা নেওয়ার জন্য, যে কোনো কাজে শর্টকাট ওঠো, তোমরা সবাই অ্যালার্ট থেকো। হ্যাঁ, এসব কিন্তু রহ ঘটছে। ওদের হেলমেটে কিছু দিয়ে দেয়, দিয়ে তারপর যা থাকে, ছেলে হলে সব কিছু নিয়ে নেয়, নিয়ে রাস্তায় এক জায়গায় ছেড়ে দেয়। মেয়ে হলে অজানা কোথাও নিয়ে যায়, স্বর্ণ গহনা টাকা পয়সা মোবাইল সব নিয়ে, তারপরে ইজ্জতটুকু নিয়ে তারপরে ওখানেই ফেলে আসে তাকে। ঠিক আছে, তো তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আর আমি এটা বাস্তব জীবনের গল্প বললাম, জীবনের গল্প, ঠিক আছে? এটা কোনো বানোয়াট গল্প নয়। তো এটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।